পড়ছিলাম দুজনে, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 6। সাইয়ারার এমন জেদ মেশানো চড়া আর স্পষ্ট জবাব শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সবাই। ডাইনিং টেবিলে এক অদ্ভুত থমথমে নীরবতা নেমে এলো। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। সাইয়ারা মাথা নত করে প্লেটের দিকে তাকিয়ে আছে। উম্মে হাবিবা নিজেকে সামলে রাগান্বিত স্বরে বললেন, কি ধৃষ্টতা! বড়দের সামনে কেমন তরতর করে কথা বলছে। সাইয়ারা মুখ তুলল আবার, রুক্ষ স্বরে বলল, সত্য কথা বলতে ভয় পায় না এই সাইয়ারা শিকদার। আর ভুল কি বলেছি আমি? আপনাদের ছেলে যখন জলজান্ত বউ রেখে অন্য মেয়ের সঙ্গে প্রেম করেছে, তখন কেউ তো তাকে বাধা দেওয়ার চেষ্টা করেননি। উল্টো তখন সবাই বলেছিলেন আমাকে রাখবেন না। তা কোথায় গেল আপনাদের ছেলে সেই সো কল্ড প্রেমিকা? যখন দেখেছে হাঁটতে চলতে পারে না, তখনই ছেড়ে পালিয়েছে নাকি? শায়েরের কথা শুনে বাক্রুদ্ধ সবাই। কেউ ভাবতেই পারেনি এই মেয়ে এভাবে কথা বলতে পারে। চোখের দৃষ্টি আর কথার কি ধার! তার কথার বিপরীতে আর কোনো কথা বলতে পারল না কেউ। মূলত কথা বাড়াতে চাইল না। আর কিছু বললে এই মেয়ে আজকেই ঝামেলা লাগিয়ে দেবে। যাওয়াদের চেয়েও বেশি জেদি আর ঘাড়তেরা দেখা যাচ্ছে। আর রাগ তো নাকের ডগায়। সাইয়ারা খাওয়া শুরু করলো চুপচাপ। এখন যদি কেউ আর কিছু বলে তার পড়াশোনা নিয়ে, তবে সে ঝড় তুলবে এই বাড়িতে। তাতে যা হয় হবে। বেশি খেতে পারল না সাইয়ারা। কয়েক লোকমা খেয়েই চেয়ার ছেড়ে উঠে চলে গেল। জেসমিনের নানি মুখের ভাত গিলে বললেন, মেয়ের কি তেজ! বাপ, কথা তো না মনে হয় মুখ দিয়ে আগুন বের হয়। হোসনিয়ারা ভাত মাখাতে মাখাতে বললেন, ওর দোষ কোথায়? পরিস্থিতি ওকে এমন বানিয়েছে। দোষ তো ওর বাপ চাচাদের। কথাগুলো বলতে বলতে শ্বশুরের দিকে তাকালেন হোসনিয়ারা। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিলেন সামিউল শিকদার। লোভে পড়ে পাপ তো করেছিলেন তিনি। তার জন্য দুটো পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জাওয়াদ আর সাইয়ারার। প্রায় 9 বছর আগের ঘটনা। তখন জাওয়াদ আর সাইয়ারার বিয়ের 1 বছর পার হয়ে গেছে। মিরপুর 10-এ তাদের একটা জমি ছিল, যেটা নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে মামলা চলছিল। জমিটা ছিল সামিউল শিকদারের বাবার নামে। তাদের জমি অন্য মানুষ দখল দিয়ে নিজেদের বলে দাবি করছিল। কোনোভাবেই তারা সেই জমি নিজেদের দখলে আনতে পারছিল না, কারণ সেই জমির আরেকটা দলিল সেই দখলদারদের কাছেও ছিল। একটা জমির দুটো দলিল, এবং 2 দলিলে আলাদা আলাদা মালিকের নাম উল্লেখ করা। আর 2 পক্ষেরই দাবি জমি তাদের। তখন সেই জমির বাজার মূল্য ছিল 25 কোটি, যা এখন আগের দামের দ্বিগুণ হয়ে গেছে। অনেক দৌড়ঝাঁপের পর জমিটা শিকদাররাই পান। সামিউল শিকদার আর সাজিদুল শিকদারের আর কোনো ভাই বোন না থাকায় জমির উত্তরাধিকার ছিলেন তারা 2 ভাই। কিন্তু সামিউল শিকদার ছোট ভাইকে ঠকিয়ে মিথ্যে বলে তার কাছ থেকে সই নিয়ে জমি বিক্রি করে দেন, আর পুরো টাকা নিজে আত্মসাৎ করেন। জমি বিক্রি হওয়ার 2 মাস পর সাজিদুল শিকদার আর সারোয়ার শিকদার জানতে পারেন জমিটা বিক্রি হয়ে গেছে। তারা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। সাজিদুল শিকদার তো এই কথা মানতে পুরোপুরি নারাজ। নিজের আপন বড় ভাই, যাকে তিনি বাবার মতো সম্মান করেন, সে টাকার লোভে এমন বিশ্বাসঘাতকতা করবে? সন্ধ্যার পর সাজিদুল শিকদার ছেলে সারোয়ার শিকদারকে নিয়ে সোজা এসে হাজির হন সামিউল শিকদারের বাড়িতে। ড্রয়িং রুমে তখন সামিউল শিকদার তার 2 ছেলে জামশেদ আর জামিলকে নিয়ে চা খাচ্ছিলেন। সাজিদুল শিকদারকে এমন ঝড়ের বেগে বাড়ির ভেতর প্রবেশ করতে দেখে সামিউল শিকদার কিছুটা হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নেন। সাজিদুল শিকদার কোনো ভনিতা না করে শান্ত গলায় সরাসরি প্রশ্ন করেন, ভাই, আমি এসব কি শুনছি? মিরপুরের জমি নাকি বিক্রি হয়ে গেছে? সামিউল শিকদার চায়ের কাপটা টেবিলে রেখে নির্বিকার ভঙ্গিতে বলেন, হ্যাঁ, বিক্রি করেছি তো। বড় ভাইয়ের এমন গা ছাড়া কথা শুনে সাজিদুল শিকদারের চড়ে যাওয়া মেজাজ আরও চড়ে যায়। প্রথমে তার গলায় আওয়াজ শান্ত থাকলেও এবার কিছুটা রাগে গলায় বললেন, তো আবার কি? তুমি যে জমিটা বিক্রি করলা একবারও জানাইছো আমারে? প্রয়োজন মনে হয়নি তাই জানাইনি। জমিটা নিয়ে তো কম বছর মামলা চলেনি, আমিই তো দৌড়াদৌড়ি করে সব উদ্ধার করলাম। সারোয়ার শিকদার এবার আর চুপ থাকতে পারলেন না। চাচার এমন ভাবলেশীন কথা শুনে চোয়াল শক্ত করে বললেন, দৌড়াদৌড়ি আপনি একা করেননি কাকা। আমার আব্বাও আপনার সাথে দিনের পর দিন কোর্টের বারান্দায় ঘুরেছে। আব্বাকে সরল সোজা পেয়ে আপনি ধোকা দিয়ে আব্বার সই নিয়েছেন। 25 কোটি টাকার অর্ধেক তো আমাদেরও প্রাপ্য। আমাদের টাকা কোথায়? সারোয়ার শিকদারের এমন চড়া গলায় প্রশ্ন শুনে জামশেদ শিকদার তেলে বেগুনে জ্বলে ওঠেন। সোফা থেকে উঠে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বলেন, মুখে লাগাম দিয়ে কথা বল সারোয়ার। আমাদের বাড়িতে এসে আব্বার মুখের উপর গলা উঁচিয়ে কথা বলছিস কোন সাহসে? কিসের টাকা তোদের? মামলার পেছনে গত 20 বছর ধরে যে লাখ লাখ টাকা খরচ হয়েছে উকিলের ফি দেওয়া, মাঝপথে থামিয়ে দিলেন সারোয়ার শিকদার।
আঙুল তুলে বললেন, একদম মিথ্যে কথা বলবে না ভাই। মামলার পেছনে, উকিলের পেছনে টাকা আমরা খরচ করিনি। আব্বার চেয়ে জমি জমার বিষয়ে কাকা বেশি ভালো বোঝেন, তাই আব্বা কাকার উপর ভরসা করে থেকেছেন। এই জমির পেছনে যত টাকা আপনার খরচ করেছেন তত টাকা আমরাও করেছি। কোনো ঝামেলা চাইছি না আমি। ভালোই ভালোই আমাদের ভাগের টাকা বুঝিয়ে দিন। শামিউল শিকদার অত্যন্ত কঠিন স্বরে বলে, না দিলে কি করবি? আর তোকে তো আমি টাকা দিয়েছিলাম। ব্যবসার জন্য যে টাকা নিলি, এখন আবার কিসের টাকা চাস? আমার কাছে কোনো টাকা পয়সা পাবি তোরা? যা এখান থেকে। নিজের আপন ভাইয়ের মুখে এমন কথা শুনে সাজিদুল শিকদারের পায়ের তলার মাটি সরে গেল যেন। এত বড় বেইমানি! সারোয়ার শিকদার রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে উঠলেন। ব্যবসার জন্য মাত্র 10 লাখ টাকা দিয়েছিলেন। আমি কিছুদিন পরই সেই টাকা ফেরত দিতে এসেছিলাম। আপনারাই তো রাখেননি তখন। আর এখন বলছেন মাত্র 10 লাখ টাকা দিয়ে 12.5 কোটি টাকা শোধ। তার মানে আপনি আগে থেকে প্ল্যান করে আমাদের ঠকিয়েছেন। মিথ্যা বলে প্রতারণা করে আব্বার সই নিয়েছেন। এই টাকা কি আপনার একার বাবার সম্পত্তি নাকি? কিভাবে হজম করেন দেখি আমরাও। জামিল শিকদার এগিয়ে এসে সারোয়ার শিকদারের কলার চেপে ধরে বললেন, বেয়াদব কোথাকার! আমাদের বাড়িতে এসে আমাদেরকে হুমকি দিচ্ছিস? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো একদম। সারোয়ার শিকদার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে জামিল শিকদারকে সজোরে ঘুষি বসান। তারপর ধাক্কা দিয়ে সরিয়ে দেন। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। জামশেদ শিকদার আর জামিল শিকদার সারোয়ার শিকদারের উপর আরও বেশি চওড়াও হলেন। হাতাহাতি শুরু হলো তিনজনের মধ্যে। দুই ভাইয়ের সঙ্গে পেরে উঠছেন না সারোয়ার শিকদার। শান্ত স্বভাবের সরল সোজা সাজিদুল শিকদার প্রথমবারের মতন বড় ভাইয়ের উপর চিৎকার করে উঠলেন। ওনার পুরো শরীর রাগে কাঁপছিল। বিশ্বাসভঙ্গ আর ভাইয়ের এমন বেইমানিতে আগ্রাসী হয়ে বললেন, আমার ছেলের গায়ে হাত তোলার সাহস তোদের কিভাবে হলো? এই রক্তচোষা বেইমানের দল! তোদের আমি ছাড়বো না। আমার হকের একটা টাকা তোদের বুক চিরে বের করব আমি। শামিউল শিকদার রাগে ফেটে পড়লেন। শামিউল শিকদার রাগে ফেটে পড়ে বললেন, যে বাল ছিঁড়তে পারিস ছিঁড়িস। এখন বের হ আমার বাড়ি থেকে। তোর এখন বাল করতে পারবি সেটা আমি জানি। শামিউল শিকদার এমন আশালীন ও অবজ্ঞাপূর্ণ কথা শোনার পর সাজিদুল শিকদারের ভেতরের শেষ ভদ্রতা বোধটুকু দাউ দাউ করে জ্বলে উঠল। এত বড় জালিয়াতি করে আবার এত নোংরা বড় কথা! নিজের আপন ভাইয়ের এমন কুৎসিত ও নোংরা রূপ তিনি আগে কখনো দেখেননি। তিনি অনেক শুনেছেন, ভাইয়ে ভাইয়ে কিংবা শরিকি বিরোধে যখন বড় অঙ্কের অর্থের প্রশ্ন এসে দাঁড়ায়, তখন অনেক সময় রক্তের সম্পর্ক ফিকে হয়ে যায়। মুখের ভাষা বদলে যায়, আচরণে নেমে আসে চরম অবক্ষয়, যা বাইরের কোনো শত্রুর কাছ থেকেও আশা করা যায় না। যে ভাই একসময় আপন থাকে, স্বার্থের সংঘাতে সেই ভাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতিপক্ষ। তিনি কোনোদিন ভাবেননি তার নিজের ভাই আর তার সঙ্গে এই কথাগুলো এভাবে মিলে যাবে। তিনি গর্ব করে নিজের বড় ভাইয়ের কথা এলাকায় বলে বেড়াতেন, তার ভাইয়ের মতন ভাই হয় না। নিজের আপন বড় ভাই, যাকে তিনি বাবার মতো সম্মান করেন, সে টাকার লোভে এমন ন্যাক্কারজনক বিশ্বাসঘাতকতা করবে, তা সাজিদুল শিকদার কিছুতেই মেনে নিতে পারছেন না। পুরো 25 কোটি টাকা আত্মসাৎ করা এবং তার প্রতিবাদ করায় ছেলে সারোয়ারের গায়ে হাত তোলার এই অপমান সাজিদুল শিকদারের বুকে তীরের মতো বিঁধছে। বাড়ির নারীরা সবাইকে থামতে বলছে, কিন্তু কেউই থামছে না। বাচ্চারা ভয়ে টরস্থ হয়ে গিয়েছে। উত্তেজনায় সাজিদুল শিকদারের গায়ের রক্ত টকবক করে ফুটছে। তিনি শামিউল শিকদারের দিকে 2 পা এগিয়ে গিয়ে আঙুল উঁচিয়ে একদম কাঁপানো কড়া গলায় বলেন, মুখ সামলে কথা বলবি শামিউল। রক্তের গরম দেখাস না। টাকার গরমে তুই ভুলে গেছিস তুই কার সাথে কথা বলছিস। তোর মতো চোর জোচ্চোরকে ভাই বলতেও আমার ঘেন্না হচ্ছে। আমার হকের টাকা তুই একলা গেলে তোর ওই 2 কুলাঙ্গার ছেলেকে নিয়ে হজম করবি, আর আমি চেয়ে চেয়ে দেখব? এত সোজা? উল্টাপাল্টা কথা বলবি তো থাপড়ে তোর দাঁত ফেলে দেব। দেখ শুধু একবার, তোর বুড়ো হাতে কত জোর আমিও দেখি। বাপ যেমন চোর, বেটাগুলোও তেমন ডাকাত হইছে। অন্যের হক মেরে বড়লোক সাজার এই খায়েশ আমি তোদের মিটিয়ে ছাড়ব। তুই নিজেরই কি ভাবিস রে? আইনের হাত কত লম্বা তোর ধারণা আছে? তোদের এই জালিয়াতি আর আমার ছেলের গায়ে হাত তোলার অপরাধে তোদের 3 বাপ বেটাকে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি, তবে আমি সাজিদুল শিকদারের না। তুই তোর ছেলেরা কত বড় গুন্ডা হয়েছিস আমিও দেখব। সাজিদুল শিকদারের এই অনমনীয় ও ক্ষুরধার জবাব ড্রয়িং রুমের বাতাসকে আরও ভারী করে তুলল। শামিউল শিকদারের মেজাজ এবার একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলো। টাকার নেশায় তিনি সত্যি অন্ধ হয়ে গেছেন। আপন ভাইকে এমনভাবে ঠকিয়ে ওনার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ নেই। সাজিদুল শিকদার রাগারাগি করতে করতে ছেলেকে 2 ভাতিজার হাত থেকে ছাড়ানোর জন্য এগোলে জামশেদ শিকদারের ধাক্কায় ওনার গলার স্বর মাঝপথে অদ্ভুতভাবে আটকে গেল। ঘাড়ের পেছনে তীব্র ব্যথায় ওনার পুরো মুখ বিকৃত হয়ে গেল।
ওনার মনে হলো ঘাড়ের ভেতরে কিছু একটা ছিঁড়ে গেল। দুই হাতে নিজের ঘাড় চেপে ধরে চোখ বন্ধ করে মেঝেতে আছড়ে পড়লেন। আব্বা বলে সারোয়ার শিকদার জামিলকে ধাক্কা দিয়ে বাবার কাছে এসে ধরলেন তাকে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। সারোয়ার শিকদার চিৎকার করে বাবাকে ডাকতে লাগলেন, আব্বা, আব্বা, চোখ খোলো, কি হয়েছে তোমার আব্বা? কিন্তু সাজিদুল শিকদার আর চোখ মেললেন না। মাত্র কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনি দিয়ে ওনার শরীরটা একদম নিথর নিষ্প্রাণ হয়ে গেল। শামিউল শিকদার, জামশেদ আর জামিল হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন সাজিদুল শিকদারের নিথর দেহের দিকে। টাকার লোভে যে এত দ্রুত একটা তাজা প্রাণ কিনে নেবে তা কেউ কল্পনাও করতে পারেনি। জমি বিক্রির পুরো টাকা আত্মসাৎ করা আর বাবার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ধাক্কাটা সারোয়ার শিকদারকে ভেতরে ভেতরে পাথর বানিয়ে দিয়েছে। বাবার দাফন কাফন শেষ হওয়ার পর বিকেলেই নিজের চোখের পানি মুছে এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি সোজা থানায় গিয়ে শামিউল শিকদার, জামশেদ শিকদার এবং জামিল শিকদারের নামে প্রতারণা, জালিয়াতি, টাকা আত্মসাৎ এবং বাবার মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী করে মামলা ঠুকে দিলেন। একই সাথে ওনার গায়ে হাত তোলার কারণে মারধরের ধারাও যোগ হলো মামলায়। সারোয়ার শিকদার আরও সিদ্ধান্ত নিলেন কিছুতেই ওই বেঈমানদের বাড়িতে সাইয়ারাকে পাঠাবেন না। জাওয়াদের সঙ্গে তালাক করিয়ে বড় হলে অন্য জায়গায় বিয়ে দেবেন। সাইয়ারা এখন ছোট, জাওয়াদকে ভুলতে তার সময় লাগবে না।